গল্পকথার আসরে আপনাদের সকলকে স্বাগত। আজ আপনাদের জন্য আরও একটি নতুন উপন্যাস। নতুন উপন্যাসের প্রথম অংশটি হল চাঁপাডাঙ্গার বউ। চাঁপাডাঙ্গার বউ লিখেছেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। দেবগ্রামের পথে বড় গ্রাম হইতে গাজনের সং আসিয়া হাজির হইয়াছে। একজন ঢাকি বড় একখানা ঢাক নাচাইয়া নাচাইয়া বাজাইতেছে, তাহার সঙ্গে কাশি ও শিঙ্গা। দলটাকে অনেক দূরে দেখা যাইতেছে। দেবগ্রামে গাজন নাই, নবগ্রামের গাজনও এ গ্রামে আসে না। এবার ব্যাপারটা নতুন। দক্ষিণ পাড়ার মণ্ডল বাড়ি হইতে বাহির দরজায় বধূ দুটি ছুটিয়া আসিয়া দাঁড়াইল। গ্রামের সবচেয়ে সমৃদ্ধ মণ্ডল বাড়ি। মাটির ঘর, টিনের চাল, পাকা মেঝে, বারান্দায় সুন্দর গড়নের কাঠের খুঁটি। সেতাপ ও মহাতাপ মণ্ডলের বাড়ি। বধূ দুটি দুই ভাই স্ত্রী কাদম্বিনী ও মানদা। কাদম্বিনী ঈষৎ দীর্ঘাঙ্গী, তম্বী এবং শ্যাম বরণের, চমৎকার লাবণ্যময়ী মেয়ে। মানদা মাথায় খাটো, একটু লাঙ্গি। কাদম্বিনী নিঃসন্তান, বয়স 24-25। মানদার বয়স 17-18। একটি সন্তানের জননী মানদা। ওদিকে গাজনের সঙ্গের দল অন্য একটা রাস্তায় ভাঙ্গিয়া ঢুকিয়া যাইতে শুরু করিল। ঢাকের বাজনার শব্দ বাঁকের আড়ালে পড়িয়া কম হইয়া আসিল। মানদা বলিল, মরণ, ও রাস্তায় ঢুকে গেল যে মরার দল। কাদম্বিনী গবেষণা করিয়া বলিল, বোধ হয় ও পাড়ায় মোটা মোড়লের বাড়ি গেল। মোটা মোড়লের বাড়ি কেন? আমাদের বাড়ির চেয়ে মোটা মোড়লের খাতির বেশি নাকি? তা বয়সের খাতির তো আছে, তাছাড়া দিতে থুতে মোটা মোড়লের নাম যে খুব। ঠোঁটে পিচ কাটিয়া মানদা বলিল, নাম বলে যে সেই ভেতরের ছুচোর কেন, বাইরের কেচোর পত্তন, তাই। এদিকে তো দেয় শুনি এক গলা জল। ইরে দেওয়া থুয়ার নাম। কাদম্বিনী একটু শাসনের সুরেই বলল, ছি, এমন করে কথা বলে না, হাজার হলেও মান্যের লোক। এখন চল, হাতের কাজগুলো সেরে নি, গায়ে যখন এসেছে তখন এদিকেও আসবে। তাহারা বাড়ির মধ্যে ঢুকিয়া গেল। প্রথমেই গৌশালা। গরুগুলি চালায় বাঁধা, দ্বিপ্রহরে রৌদ্রের মধ্যে শুইয়া আছে, রোমন্থন করিতেছে। একটা রাখাল গরুর গায়ে তাকিয়ার মতো হেলান দিয়া ঘুমাইতেছে। তাহার পর খামার বাড়ি। খামার বাড়িতে ঢুকিতেই এক কলি গান ও টুপ টুপ শব্দ শুনিতে পাওয়া গেল। গমের উপর বাঁশ পিটাইয়া গম ঝরাইতে ঝরাইতে কৃষাণ গানটা গাইছে। চাষকে চেয়ে গৌরা চাঁদেরে মানদেরি ভালো, গমের চারিপাশে পায়রা জমিয়া গম খাইতেছে। কাদম্বিনী ফিক করিয়া হাসিয়া বলিল, কেন রে নটন, হ্যাঁ তো আক্ষেপ কিসের? জিভ কাটিয়া নটন বলিল, আগে মুনিবেন, চাষের চেয়ে মানদেরি ভালো বলছিস? আগে মুনিবেন, মান দেরি হলে কি আজ আর গম ঝাড়তাম গো, চলি যেতাম গাজনের ধুম দেখতে। মানদা বলিল, এবার গাজনের ধুম যে দেখি খুব নটন,
দুখানা গেরাম পার হয়ে আমাদের গায়ে এলো। সে তো আমাদের ছোট মোড়লের কাউগো। তুমি তো ভালো জানবে ছোট মুনিবান। কাদম্বিনী সবিস্ময়ে প্রশ্ন করি। কার? মহাতাপের? হ্যাঁ গো, আজ কদিন সে হোতাকেই রয়েছে। সে কি? সে যে গেল শ্বশুরকে দেখতে। মানুর বাপের অসুখ। মানদা তাহার দিকে অগ্নিদৃষ্টি হানিয়া বলিল, শাক দিয়ে মাছ ঢাকা যায় না বর্দি। তুমি শুধু শুধু আর মিছে কথাগুলো বলো না। মানু, কি বলছিস তুই? ঠিক বলছি গো বড় মোরান। সে যে যায় নাই তা তুমি জানো? আমি জানি, জানো না? যদি না জানো তবে আমার যাওয়া তুমি বন্ধ করলে কেন? এই গরমে 6 কেশা পথ খোকাকে নিয়ে যাবি? খোকার অসুখ বিসুখ করবে, তাই বারণ করলাম। বললাম ঠাকুরপো দেখে আসুক। মিছে কথা। আমি জানি, আমি বুঝি। বুঝেছ? আমি সব বুঝি। আমার বাপের বাড়ি যাবে, তার চেয়ে 4 দিন গাজনের নেশা ভাঙ করুক, ভূতের নাচন নাচুক, সেও ভালো। আমি সব বুঝি। মানুদা হন হন করিয়া গেল খামার বাড়ি পার হইয়া বাড়ির ভিতর দিকে। খামার বাড়ির ওদিকে পাঁচিলের গায়ে একটা দরজা। সেই দরজাটাকে সবলে ঠেলিয়া দিয়া ভিতরে ঢুকিয়া গেল। কাদম্বিনী দাঁড়াইয়া রহিল। খানিকটা ভাবিয়া দেখিয়া বলিল, তুই ঠিক জানিস নটন, ঘোট মোড়ল আজ কদিন 90 গ্রামের গাজনে মেতে সেইখানে রয়েছে। এই দেখো, আমি নিজের চোখে দেখে এসেছি গো। রোজ দেখা হচ্ছে। বলিস নাই কেন? তার আর বলবো কি বলো? আর কি বলে ছোট মোড়ল বললে, নটন বলিস না বাড়িতে, তাহলে দেব কিল তোমার দম। ছোট মোড়লের কিল বড় কড়া, তেমনি ভারী, আশিরে তাল। কাদম্বিনী বাড়ির দিকে অগ্রসর হইল। নটন পিছন হইতে বলিল, বড় মোলান। কি? ছোট মোড়ল কিন্তু চাপাডাঙ্গা গিয়েছিল। গিয়েছিল? গিয়েছিল তো নবগ্রামে থাকলো কি করে? ওই দেখো, 6 কোষ 12 কোষ রাস্তা ছোট মোড়লের কাছে কতক্ষণ? যেদিন সকালে গিয়েছে তার ফেরার দিন ফিরেছে, এসে নবগ্রামে জমে গেছে, ভাং খেয়েছে, বোম বোম করেছে আর পড়ে আছে। শুনলাম 10 টাকা চাঁদা দিয়েছে। 10 টাকা? হ্যাঁ 10 টাকা। হ্যাঁ গো, ছোট মোলান 30 টাকা দিতে দিয়েছিল বাপের বাড়িতে, তার থেকে 10 টাকা ছোট মোড়ল খয়রাত করে দিয়েছে। তোকে কে বললে? কে আবার? ছোট মোড়ল নিজে। সে সেই প্রথম দিনের কথা, যেদিনে যায় সেই দিনের। নবগ্রামে চাঁদা মিটিয়ে ভাবছে কি করি, আমার সাথে দেখা। বলে 10 টাকা তুই ধার এনে দে নটন। বলে দেবো, বড় বউ তোকে দেবে। তা কি করব, এনে দিলাম। বড় বউ কাদম্বিনীর মুখে একটু হাসি ফুটিয়া উঠিল। হাসিয়াই সে বলিল, আর কাউকে এ কথা বলিস না নটন, তোর টাকা আমি দেব। বলিয়া সে বাড়ির ভিতরে ঢুকিয়া গেল। বাড়ির উঠানে ছোলা কলাই মেলিয়া দেওয়া হইয়াছে। পাশে 2টা ঝুড়িতে কত তোলা হইয়াছে। বধূ 2টি ছোলা তুলিতে তুলিতেই উঠিয়া আসিয়াছিল, দেখিয়াই বোঝা যায়। একটা ছাগল সেগুলো নির্বিবাদে খাইতেছে। 2টি ছানা পিছনে দাঁড়াইয়া আছে, লাফাইতেছে।
ছোট বউ মানদা একটা দেওয়ালে ঠেস দিয়া ফুপিয়া ফুপিয়া কাঁদিতেছে। বড় বউ ঘরে ঢুকিয়াই ছাগলটাকে তাড়াইল। মোর মোর সর্বনাশী রাক্ষসী, বেরো, দূর হ। ছাগলটা পলাইল। বড় বউ ঝুড়ি টানিয়া লইয়া বলিল, তুই বসে বসে দেখলি মানু, দাঁড়ালি না? আমার ইচ্ছে, আমার খুশি। তোর খুশি? হ্যাঁ খুশি। বলি কেন দাঁড়াবো? কি গরজ? এ সংসারে আমার কি আছে, কি হবে? বড় বউ তুলিতে তুলিতে বলিল, এত রাগ করে না, দিনে দুপুরে কাঁদে না, কাঁদতে নাই, আর তার কোনো কারণও নাই। নতুনকে তুই জিজ্ঞাসা করে আয়, ঠাকুরপো চাপাডাঙ্গা গিয়েছিল, তবে হ্যাঁ একদিনের বেশি থাকে নাই। সেখান থেকে এসে নবগ্রামে ডেরা দিয়েছে। আয় ছোলা কটা তুলে দে। পারবো না আমি। পারতে হবে, আয়। তুমি মহারানী হতে পারো, আমি তোমার দাসী নই। সংসার চুলোই যাক, আমার কি? একটা ঝুড়ি ইতিপূর্বে পূর্ণ হইয়া গিয়াছিল। সেটাকে কাঁধে তুলিয়া ঘরে লইয়া যাইবার পথে মানদার কাছে থমকাইয়া দাঁড়াইয়া মৃদু স্বরে বলিল, টাকা 30টা চাপাডাঙ্গায় তালুয়ের হাতে পৌঁছেছে মানু, ঠাকুরপো দিয়ে এসেছে। সংসার চুলোয় গেলে সে আর কখনো পাঠানো চলবে না। যা কলাইগুলো তুলে দে, কেলেঙ্কারি বাড়াস নে। সে ঘরের মধ্যে ঢুকিয়া গেল। মানদা চমকাইয়া উঠিল, ঘরের দিকে মুখ ফিরাইয়া বলিল, কি বললে? তুমি কি বললে? ঘরের ভিতর হইতে কাদু জবাব দিল, কিছু বলি নাই, বলেছি ছোলাগুলো তুলে ফেল। মানদা ঘরের দিকে আগাইয়া বলিল, না, টাকা বললে তুমি কি বললে, তুমি বলো। কাদম্বিনী বাহির হইয়া আসিয়া হাসিতে হাসিতে বলিল, বলছি টাকা নয় রে, তারিখ, তারিখ। আজ মাসের ক তারিখ বলতে পারিস? বলিয়াই সে মুখে আঙ্গুল দিয়া চুপ করিবার ইঙ্গিত দিয়া আঙ্গুল দিয়াই দেখাইয়া দিল। নিজে জালনা দিয়া উকি দিল। ঘরের মধ্যে সে তাপ খাতাপত্র লইয়া হিসাব করিতেছিল। বয়স বছর 32, শুকনা শরীর, বিরক্তি ভরা মুখ, একজোড়া গোঁফ আছে। সে ঘাড় উঁচু করিয়া কান পাতিয়া কথা শুনিতেছে। কথা বন্ধ হওয়ায় সে সন্তর্পণে উঠিয়া দাঁড়াইল এবং পা টিপিয়া টিপিয়া আসিয়া জালনার পাশে আড়ি পাতিল। ওদিকে পাশের দরজা ঠেলিয়া বড় বউ ঢুকিয়া দাঁড়াইল এবং বলিল, ও কি হচ্ছে কি? সে তাপ চমকাইয়া উঠিল এবং উত্তরে প্রশ্ন করিল, কি? তাই তো জিজ্ঞেস করছি, ওখানে অমন করে আড়ি পাতার মতো দাঁড়িয়ে আছো কেন? আড়ি পাতবো কেন? তবে করছো কি? কিছু না। সে ফিরিয়া আসিয়া তক্তপোষে বসিল। তারপর বলল, ভর্তি দুপহরে তোমরা দুই যাই ঝগড়া লাগিয়েছো কেন বলো তো? পয়লা বৈশাখ শুভ দিন বলে তোমরা ভেবেছ কি? বলি ভেবেছ কি? কথা বলিতে বলিতেই তাহার কথার তাপ বাড়িতে লাগিল। ওদিকে ঢাকের বাজনা ক্রমশ স্পষ্ট হইয়া উঠিতে লাগিল। বড় বউ কাদম্বিনী বলিল, ঝগড়া? কে ঝগড়া করেছে? কার সঙ্গে? কোথায় দেখলে তুমি ঝগড়া? আমাদের দুই যাই একটু জোরে জোরে কথা বলছি, তার নাম ঝগড়া? তুমি অমনি আড়ি পেতে শুনতে গিয়েছ? শুনবো না? ছোট বৌমা বললে না, টাকা বলে কি বললে বলো? তুমি ঢাকলে না, টাকা না তারিখ, তারিখ বলে। আমি তোমার স্বামী, বলো তো পায়ে হাত দিয়ে। হায় 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 হায়,
খুর ধরে কোনো শব্দ উঠলে বেড়াল যেভাবে, ইঁদুর, চোর যেভাবে পাহারাওয়ালা, আর টাকার কথা শুনলে তোমার টনক নড়ে, ওই শুনেই তুমি আড়ি পাততে গিয়েছো? যাব না? টাকা কত কষ্টে হয়, কত দুঃখের ধন জানো? কই, 7 হাত মাটি খুঁড়ে টাকা তো টাকা, একটা পয়সা আনো দেখি। আমি বহু কষ্টে গড়েছি সংসার, বাবার দেনা শোধ করেছি, 10 টাকা নাড়াচাড়া করছি, মা লক্ষ্মীকে পেছন্ন করছি, সেই টাকা আমার তছনছ করে দেবে তোমরা? তার চেয়ে তার চেয়ে তার চেয়ে টাকার মাপে তোমার চামড়া কেটে দিতে কম দুঃখ পাও তুমি, তা আমি জানি। কিন্তু নিশ্চিন্তে থাকো, তোমার টাকা কেউ অপব্যয় করেনি। না, করেনি। আমি জানি না, আমি বুঝি না কিছু। বেশ তো, টাকা টাকা করে কি বলছিলে বলো না শুনি। বলছিলাম মানুর বাপের অসুখ, ঠাকুরপো চাপাডাঙ্গাতে দেখতে গেল। 5টা টাকাও তো দিতে হতো পথ্যির খরচ বলে, তাই মানুকে বললাম, ভাসুর না দেখ, স্বামী না দেখ, তুই তো নিজের নাক চাবি বেচেও দিতে পারতিস, তোরই তো বাপ। তাই বেজে উঠলো মানু। গড়ে বললে কথা, মিথ্যে বললে, বলো আমার পায়ে হাত দিয়ে। তুমি তুমি অতি অবিশ্বাসী, অতি কুটিল। ছি ছি, আমি অবিশ্বাসী, কুটিল? হ্যাঁ, শুধু তাই না, তুমি কৃপণ, তুমি অভদ্র। কাঁদো। ছোট বউয়ের বাপের অসুখে 10 টাকা তত্ত্ব বলে দেওয়া উচিত ছিল কিনা তোমার? ভিখারিকে ভিক্ষে দিতে তোমার মন টন টন করে। ছি ছি, তোমার পয়সাকে। ঢাকের আওয়াজ খুব জোর হইয়া উঠিল। বড় বউ ঘর হইতে বাহির হইয়া গেল। সেতাব উঠিয়া দাঁড়াইয়া বলিল, এই মরেছে, ঢাক আবার বাড়িতে কেন রে বাবা? এই মরেছে। সে দরজা খুলিয়া উকি মারিল, দেখিল দাওয়ায় বড় বউ ও ছোট বউ দাঁড়াইয়া আছে। ওদিকে দরজা দিয়া উঠানে গাজনের সং প্রবেশ করিতেছে। শিব সাজিয়া মহাতাপ নাচিতেছে, লম্বা চওড়া বলিষ্ঠ শরীর। শিব তাহাকে খুব ভালো মানাইয়াছে, দাড়ি গোঁফ জটায় তাকে চেনাই যায় না। সঙ্গের দল গান গাইতে গাইতেই প্রবেশ করিল। তাহারা গাহিতেছে গাহিতেছে, পার্বতী সখী জয় বিজয়া, শিব হে শিব হে অশিব শঙ্কর হে, হারমালা খুলে ফুলমালা পরো হে, অশিব শঙ্কর হে। হায় 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 হায়, ফুল যে শুকিয়ে যায়, গলায় বিষের জ্বালায় শিব জড়তর হে, অশিব শঙ্কর হে। শিব তাথই তাথই, বম বম, হর হর, সব হর হে, জয় বিজয়া। হায় রে, মদনপুরে যায় রে। লাজে কাঁদে পার্বতী, ঝড়ো ঝড়ো হে, গাজনে শিবের নাচন সম্বর হে, শিব শঙ্কর হে। গান শেষ হইবা মাত্র শিব বেশি মহাতাপ ভিক্ষার থলিটা পাতিয়া ধরিল। ঘরের ভিতর হইতে সেতাপ বাহিরে আসিয়া বলিল, কি বলি, এসব আবার কি? বড় বউ বলিল, থামো তুমি, দাঁড়াও, এনে দিই আমি। না, যত সব অনাছিষ্টি কাণ্ড। আমাদের গায়ে গাজন নাই, তা ভিন গা থেকে গাজনের সং, দিন দিন নতুন ভেজা। বড় বউ ফিরিয়া আসিয়া শিবের হাতের থালাটা টানিয়া লইয়া তাহাতে 2টা টাকা দিয়া অন্যদের দিকে বাড়াইয়া ধরিল। সেটা বলল, ও কি 2 টাকা? 2 টাকা কি
ছেলে খেলা নাকি? থামো বলছি, ও টাকা তোমার নয়। নাও গো, নিয়ে যাও তোমরা, বলিয়া শিব ছাড়া অন্য একজনের হাতে দিল। তারপর সঙ্গে সঙ্গে শিবের হাতখানা চাপিয়া ধরিয়া বলিল, না, তোমার যাওয়া হবে না। ঢের নাচন হয়েছে, অনেক ভাং খাওয়া হয়েছে। চাপাডাঙ্গা যাই বলে 5 দিন নিরুদ্দেশ ছাই মেখে ভস্য মেখে নিচে বেড়াচ্ছ। ছি ছি, যাও, তোমরা যাও বলছি। ঢের সং হয়েছে, যাও। এই নাও তোমার জটা দড়ি গোঁফ নাও। দড়ি গোঁফ জটা টানিয়া খুলিয়া দিল। মহাতাপ বার 2 চাপিয়া ধরিয়া অবশেষে কাতর অনুরোধে বলিল, বড় বৌদি, পায়ে পড়ি তোমার, পায়ে পড়ছি আমি। মানদা দাঁড়াইয়া দেখিতেছিল। মহাতাপের স্বরূপ প্রকাশ হইতে ঘোমটা টানিয়া বলিল, মরণ, বলিয়া ঘরে চলিয়া গেল। তাতে আমার পাপ হবে না, কিন্তু এমনি করে সংসেজে বেড়াতে তোমাকে আমি দেব না। তারপর দলের লোকদের লক্ষ্য করিয়া বলিল, যাও না তোমরা, কথা বললে শোনো না কেন? সং দেখাতে এসে সং দেখতে লাগলে। সংসারে সঙের অভাব? কারো বাড়িতে কি এমন সং হয় না? সকলের বাড়িতেই হয়। আমরা যাই সেসব সং দেখতে। মহাতাপও এবার চেঁচাইয়া উঠিল, যাও যাও, সব বাহার যাও, নেই জায়গা, হাম নেই জায়গা, ভাগো ভাগো। শ্বেতাবতীকে বারান্দায় আপন মনেই পায়চারি করিতেছিল এবং বলিতেছিল, যত সব কেলেঙ্কারি, মান সম্মান আর রইল না। ধমক খাইয়া সঙ্গের দল বাহিরে চলিয়া গেল। রাস্তার উপর আসিয়া দলের মধ্যে বচসা শুরু হইয়া গেল। নন্দী নিজের জটা খুলিয়া ফেলিয়া কেশ ভরে বলিয়া উঠিল, তখনই বলেছিলাম পাগলকে দলে নিও না, তখন সব বললে 10 টাকা চাঁদা দেবে, চেহারা ভালো, গানের গলা ভালো, এখন হলো তো? বিজয়া খিলখিল করে হাসিয়া বলিল, হ, বেচার এবার শিব সাজতে না পেয়ে খুব রাগ। খবরদার বলছি চ্যাংড়া ছেঁড়া, এ একটি চড়ে তোমার বদনখানে বেঁকিয়ে দেব। চুপ চুপ, ঝগড়া করো না, চলো সব বাড়ি চলো। রাস্তাতে বেচাকে শিব সাজিয়ে নেব, চ। ও যে এমন করবে তাকে জানে। কথাটা বলি, জামা কাপড়ে আধুনিক ম্যাট্রিক ফেল চাষের ছেলে ঘোতন ঘোষ বলল, তা কে জানে কেন মহাতাপের মাথা খারাপ সেই ছেলেবেলা থেকে? কেউ জানো না নাকি? বিজয়া সাজিয়াছিল যে ছেলেটা, সেটা দেখিতে কুৎসিত, খুব ঠ্যাঙা, রং কালো। সে আবার আসিয়া বলিল, বেচা শিব সাজলে আমি দুগ্গা হব, রমনা হবে বিজয়া। মুখে কাপড় দিয়া সে হাসিতে লাগিল। হঠাৎ উচ্চ কাঁচ শব্দ করিয়া মণ্ডল বাড়ির বাহিরের দরজা খুলিয়া গেল। গলা ঝাড়িয়া সে তা বাহির হইয়া আসিল। জনতা স্তব্ধ হইয়া গেল। এও আর মুখের দিকে চাহিল। দলপতি ঘোতনি ভ্রু কুচকাইয়া বলিল, চল চল, বলিয়া সে সর্বাগ্রে হনহন করিয়া চলিতে লাগিল। বলিল, নালিশ করব আমি। ঘোতন এবার ফিরিয়া দাঁড়াইয়া বলিল, কর। মহাতাপ পাওনা ধান ছেড়ে দেবে আমাকে, কড়ায় কড়ায় তবে ওকে শিবের পাট দিয়েছি, লোকে সাক্ষী দেবে। বোচা, বল না রে। শ্বেতাব চমকিয়া উঠিল,
ক্রুদ্ধ দৃষ্টিতে কয়েক মুহূর্ত চাহিয়া থাকিয়া হন হন করিয়া ঘরের দিকে চলিয়া গেল। বাড়ির মধ্যে ঢুকিয়া দেখিল উঠানে একটা জলচৌকির ওপর মহাতাপ বসিয়া আছে এবং কৃষাণ নোটন উঠানের কোণের পাতকুয়া হইতে জল উঠাইতেছে, রাখালটা মাথায় ঢালিতেছে। মহাতাপ খুব আরাম করিয়া স্নান করিয়াছে। মধ্যে মধ্যে মুখ দিয়া জল ফু ফু করিয়া উপরে আশেপাশে ছুড়িতেছে। বড় বউ দাওয়ায় দাঁড়াইয়া আছে, তাহার হাতে গামছা, পাশের দড়ির আলনায় কাপড়। বড় বউয়ের কোলে মহাতাপের 5 বছরের হুষ্টপুষ্ট ছেলে মানিক। বাপের জল কুচকুচা রকম দেখিয়া সে খুব হাসিতেছে। সে বলিল, বাবা কি করছে বৌমা? কাদু বলিল, নোটন ওরা খাল হয়েছে, ঢের হয়েছে, থাক। মহাতাপ বলিল, হয় নাই, এখনো হয় নাই, ডাল নোট না ডাল বলিয়া এই জল ছড়িল, ফু। মানিক বলিল, বাবা কি করছে? गंगा झरता है रे बेटा, शिव के सिर पर गंगा झरता है বলিয়া গান ধরিয়া দিল। ঝর 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 গঙ্গা ঝরে, শির পড়ে গঙ্গা ধারে রে, ঝর 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 ফু। আমি শিব রে বেটা, हम शिव है। शिव है? हाँ, तू बेटा गणेश, মাথায় হাতির মুন্ড বসিয়ে দেব। সেতাব দাঁড়াইয়া খানিকটা দেখিল, তারপর ছি 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 বলিয়া উঠান পার হইয়া চলিয়া গেল এবং দাওয়ায় গিয়া উঠিল। ঘরে ঢুকিবার সময় দাঁড়াইয়া বলিল, ঘরের লক্ষ্মীর চুলের মুঠো করে বনবাসে দেওয়ার পথ ধরেছিস তুই মহাতাপ, ছি। এবার মহাতাপ বিদ্যুৎ পৃষ্ঠের মতো উঠিয়া দাঁড়াইল। ক্যা? বড় বউ কাদম্বিনী শঙ্কিত শব্দে ডাকিল, মহাতাপ। মহাতাপ আগাইয়া আসিয়া বলিল, নাহি নাহি নাহি। চামদারি কিপটে क्या बोलता है? जानते चाहिए আমি, झूठ बात हम नहीं सुनेगा। বড় বউ এবার মহাতাপের ছেলেকে নামাইয়া দিয়া আগাইয়া আসিয়া তাহার হাত ধরিয়া বলিল, বড় ভাই গুরুজন, তাকে এমনি করে বলে? কতদিন বারণ করেছি না? মহাতাপ বলিল, ও মিছে কথা কেন বলবে? আমি তোমার চুলের মুঠো ধরে বনবাসে দেব? আমি? সকলেও অবাক হইয়া গেল। সেতাব বলিল, তোর মাথা খারাপ, বুদ্ধি কম, শেষে তুই কালাও হলে নাকি? বলছি ঘরের লক্ষ্মীর কথা, বড় বউয়ের কথা কখন বললাম? কখন বললাম? বড় বউ তো ঘরের লক্ষ্মী। বড় ভাই হাসিয়া বলিল, মরণ আমার, নাও খুব হয়েছে, চলো এখন মাথা মুছে কাপড় ছেড়ে খাবে এসো। যাবে, তার আগে একটু দাঁড়াও। মহাতাপ টাকা পেলে কোথায়? 10 টাকা চাঁদা দিয়েছে, গাজনের দলে সং সাজবার জন্য তুমি দিয়েছ? নেহি, ছোট বউ দিয়েছে। বড় বউ মুখের কথাটা কাড়িয়া লইয়া বলিল, হ্যাঁ হ্যাঁ, আমি ওকে বলেছিলাম দিতে, তালুয়ের অসুখের তত্ত্ব করার জন্য। মহাপুরুষ তাই দাতব্য করেছেন গাজনের দলে। হ্যাঁ, সে টাকা আমি দিয়েছি। তোমার সংসারে একটা দানা কি এক টুকরো তামা কারো কাছে বিষের মতো। তোমার সংসারে দরকার ছাড়া যে আমি কিছুই না, আর কিছু ছুঁইও না, সে তুমি জানো। আমার মায়ের গহনা পেয়েছি, সেই বিক্রির টাকা থেকে আমি দিয়েছি। ও নিয়ে তুমি এমন ফোঁস ফোঁস করো না, গোপ্র সাপের মতো। এসো ঠাকুরপো,
মহাতাপের হাত ধরিয়া টানিয়া লইয়া সে ঘরে ঢুকিল। ঢুকিবার সময় শুকনো কাপড় তাহার কাঁধে ফেলিয়া দিল।